ওয়েলকাম টু দ্য লেকচার নাম্বার 2। আজকের যে ক্লাসটা সেটাতে আমরা মেনলি কথা বলবো পরমাণুর গঠন নিয়ে। মানে আমরা আগের ক্লাসটাতে পরমাণুর গঠন শুরু করেছিলাম, এই ক্লাসটা জাস্ট তার পর থেকে কন্টিনিউশন। ঠিক আছে, আগের ক্লাস প্রথমেই আমরা দেখে নেবো আগের ক্লাসটাতে আমরা কি কি করেছি। সেটা হলো প্রথম ডাল্টনস অ্যাটমিক থিওরি। প্রথম ক্লাসে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হলো ডাল্টন অ্যাটমিক থিওরি। সেটার আমরা কি কি তার সম্বন্ধে কথা জেনেছি, তার ইম্পর্টেন্স এবং তার ত্রুটি। পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হলো ক্যাথোড, সরি, যেটা পরে যা আর যেটা দেখেছি সেটা হলো ক্যাথোড রে, এবং সেখান থেকে কিভাবে ইলেকট্রন ডিসকভার হয়েছে, এবং আলটিমেটলি আমরা যে চার্জ টু মাস রেশিও অফ ইলেকট্রন সেটা নিয়ে কথা বলেছিলাম। ঠিক আছে, তো আজকের যে ক্লাসে লাস্ট আমরা যেখানে শেষ করেছিলাম যে চার্জ টু মাস রেশিও কিভাবে বের করেছেন, এটা একটা বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট। সেটা হলো যে মৌলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয়। এটাতে মেনলি কি করা হয়, এখানে একটা অ্যাটমাইজার আছে। অ্যাটমাইজার কি করে, এই যে এখানে একটা অয়েল সোর্সের সঙ্গে এটা অ্যাটাচ, হাই প্রেসার দিয়ে এখানে এরকম ছোট অয়েল বাবলস ক্রিয়েট করা হয়। এই অয়েল বাবলস গুলোকে একটা ছোট্ট, এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা ছোট্ট হোল আছে, এইটা দুটো চার্জ প্লেট, তার মাঝে যে হোল সেখান দিয়ে এই ছোট হোলটা দিয়ে এই বাবলস গুলোকে আনো হয়, এবং এটার মধ্যে চার্জ আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা এক্স রে সোর্স আছে। এক্সেস এই সোর্সটা কি করে, এই চার্জটা এবং এখানে গ্যাস রাখা থাকে, প্র্যাকটিক্যালি এখানে একটা গ্যাস আছে এই জায়গাটা। তো এই যে অয়েল ড্রপ গুলো নিচে পড়ছে, সেইগুলো এক্স রেটা অ্যাকচুয়ালি গ্যাসটাকে আয়োনাইজ করে। গ্যাসটা অ্যাকচুয়ালি আয়োনাইজড হয়, রাদার বলা ভালো এখানে আয়োনাইজড গ্যাস আছে। তো যে ড্রপটা এলো সেটা অ্যাকচুয়ালি গ্যাসটার সঙ্গে কলিশন করে এই 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 অয়েল সারফেসটাতে কিছু একটা চার্জ, সেটা নেগেটিভ আমি দেখাচ্ছি, নেগেটিভ বা পজিটিভ হটে ডিপেন্ডিং আপন দা সোর্স, এটা একটা চার্জ ক্যারি করে। এইটা চার্জ ড্রপ, অবভিয়াসলি ইলেকট্রনের আমি চার্জ ডিসকভারি নিয়ে কথা বলছি, তার মানে এটা যেহেতু এক্সট্রা গ্যাসটাকে আয়নাইজ করার পরে যে অয়েল ড্রপটার সারফেসটা চার্জ হয়ে যায়, এবং সেই চার্জ সারফেসটাকে এখানে টেলিস্কোপ আছে, সেখান থেকে আমি দেখতে পারি। মানে এখানে দুটো চার্জ, এটা একটা প্লাস প্লেট এবং মাইনাস প্লেটের মধ্যে, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে এই যে চার্জ যে স্ফিয়ার সেটা কিভাবে ড্রপ করছে সেইটা নিয়ে দেখা হয়, এবং সেখান থেকে চার্জটা ওই এক্সপেরিমেন্টালি বের করে। তো আমরা আগের ক্লাসে সেই চার্জ নিয়ে দেখেওছিলাম। যদি আমি একটু সিটে যাই, যে আগের ক্লাসে আমরা চার্জটাকে বের করে দেখিয়েওছি। সেটা হচ্ছে তোমার যেভাবে আমরা বের করেছিলাম লাস্ট ক্লাসে, তুমি একটু ফিরে দেন। ইয়েস, এই যে সেখান থেকে আমাদের চার্জ এসেছিল 1.60 10 টু দি পাওয়ার -98 কুলম্ব, এবং সেখান থেকে মাসটাকে ইজিলি বের করা যায়, কারণ থমসন ইন বাই চার্জ বাই মাসের যে রেশিও সেটা বের করবে। অর্থাৎ এইভাবে ইলেকট্রন সম্বন্ধে কথা হয়। যখন প্রোটন সম্বন্ধে কথা হয় সেটা কিভাবে আসে, প্রোটন অ্যাকচুয়ালি আবিষ্কার করেছে রাদারফোর্ড, কিন্তু যে ওটা গোল্ডস্টেন অ্যাকচুয়ালি প্রথম। আমরা ক্যাথোড টিউবের কথা জানি, ক্যাথোড টিউবের কি দেখেছিলাম, যে অ্যানোডটাকে পারফোরেটেড করা হয়। ক্যাথোড টিউবে আমরা পারফোরেটেড অ্যানোড নিয়েছিলাম, অর্থাৎ ক্যাথোড রে যেটা সেখান থেকে মানে যে রেটা অ্যানোডের দিকে যাচ্ছিল, পারফোরেটেড অ্যানোডের পাশে একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন রাখা থাকে, এবং সেখান থেকে বুঝতে পারে যে ক্যাথোড রেটা সম্বন্ধে। পারফোরেটেড ক্যাথোড টিউব নিয়ে গোল্ডস্টেন অ্যাকচুয়ালি ক্যাথোড টিউবটাকে মডিফাই করে পারফোরেটেড ক্যাথোড টিউব। ক্যাথোড টিউবের মধ্যে কি কি ছিল, একটা অ্যানোড, একটা ক্যাথোড যেটা মেটালিক, এবং একটা গ্যাস রাখা ছিল যেটা কিনা লো প্রেসারে। তো এখন পারফোরেটেড অ্যানোডের জায়গায় উনি কিনেন একটা পারফোরেটেড ক্যাথোড, এবং সেখানেও দেখতে পান যে একটা যখন ওখানে যখন প্রেসার কম থাকছে, তখন ওখানে পারফোরেটেড ক্যাথোডের মধ্যে দিয়ে ওইদিকে যদি আমি একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন রাখি, তাহলে ওই অপোজিট ডিরেকশনে কি হচ্ছে না, কিছু একটা রে, কোনো না কোনো একটা রে গেছিল, যে কারণে ওখানে কোনো স্পটস তৈরি হচ্ছে। এবং এই যে এটা একটা অবভিয়াসলি ক্যাথোডের দিকে যাচ্ছে, ক্যাথোড ইটসেলফ একটা নেগেটিভ ইলেকট্রোড, ক্যাথোড একটা নেগেটিভ ইলেকট্রোড, অর্থাৎ ক্যাথোডের দিকে দিকে যদি কেউ যায় সেই রেটা হবে পজিটিভ। অর্থাৎ আগে আমরা কি দেখেছিলাম, অ্যানোডের দিকে যাচ্ছিল, এবং সেটা ফ্লোরোসেন্সের মাধ্যমে আমরা একটা ফ্লোরোসেন্ট বা ফসফোরেসেন্ট স্ক্রিন রাখার মাধ্যমে আমরা সেটা বের করেছি, এবং যেটাকে ইলেকট্রন বলা হয়। তো এখানে একটা পজিটিভ রে তৈরি হচ্ছে, যেটাকে পজিটিভ রে বা অ্যানোড রে অথবা ক্যানোড রেজও বলা হয়, এবং প্র্যাকটিক্যালি সেখান থেকেই হচ্ছে উনি যে
প্রোটনের কনসেপ্ট সেখান থেকেই ডেভেলপমেন্ট পরে আদার কোর্সরা ডেভেলপ করেন। তো প্র্যাকটিক্যালি সেটা আমি এখানে লিখে রেখেছি, যেটা তখন ধর তোমাদেরকে গল্পটা বললাম যে মডিফাইড ক্যাথোড রে টিউবতে ইলেকট্রিক ডিসচার্জ করার সময় প্রোটনের আবিষ্কার হয়। অনাথ এবারে কি আগের আমরা দেখেছিলাম একটা অ্যানোড রে যখন আমরা পেয়েছিলাম, অর্থাৎ ইলেকট্রন যখন তৈরি করার ইলেকট্রনের যখন গল্প আমরা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে গ্যাসটা যে কোনো গ্যাসই থাকুক না কেন তার প্রকৃতির উপর কিন্তু একদমই নির্ভর করে না। কিন্তু এখানে আহ, দেখা গেল প্রথমবার যে ধনাত্মক আধানযুক্ত কণাটা আছে তার ভরটা কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল, অর্থাৎ যে গ্যাসটা আয়নাইজড হয়ে কিছু একটা এই কণাটার আবিষ্কার হচ্ছে, তাই না? যেহেতু ওটা নির্ভরশীল ছিল না, সেখানে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটা যে কোনো অ্যাটমেরই প্রপার্টি হতে পারে। কিন্তু যখনই আমি গ্যাসটাকে যখন চেঞ্জ করি, মানে ধরো কখনো আমার গ্যাসটা ছিল আর্গন, আর কখনো আমি গ্যাসটাকে যদি রাখি নিয়ন, আমি নেসেসারি নিষ্ক্রিয় গ্যাস নিচ্ছি, অন্য গ্যাসও নেওয়া যেতে পারছি, কিন্তু নিয়ন নিষ্ক্রিয় গ্যাসই নিয়েছি। তো যখন এখানে রাখা হলো, তখন দেখা গেলো যে গ্যাসটা আমি ডিপেন্ডিং আপন দ্যাট গ্যাস, that particle mass, that positive rays that particle right, responsible of, তার মাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারি করে যাচ্ছে ওটার উপর। এবং সেই যে কণাটা তার সেটার যে E/m, আগেরটাতে আমরা দেখেছিলাম যে চার্জ বাই মাস, সেটাও ডিপেন্ড করছিল গ্যাসের উপর। তো এক্ষেত্রে সেই জিনিসটাও, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে গ্যাসটার যে নেচার বা প্রকৃতি, সেটা কিন্তু ওই যে রেটা যেটা দিয়ে তৈরি, সেটার উপর যেটার উপর ডিপেন্ডেন্সি আসে। এবং এই যে পজিটিভ রে সেটাকেই প্রোটন হিসেবে ধরা হয়। আমরা ইলেকট্রনের সময় বলেছিলাম যে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটা সেটা রিফ্লেক্ট করবে এবং অ্যাজ এ নেগেটিভ পার্টিকেল যেমন ভাবে রিফ্লেক্ট করা উচিত, পজিটিভ ফিল্ডের দিকে রিফ্লেক্ট করা উচিত, তো সেরকম ভাবে রিফ্লেক্ট করা উচিত। এখানে জাস্ট উল্টোটা হবে, এখানেও রিফ্লেক্ট করবে, কিন্তু যেমন ইলেকট্রনের ক্ষেত্রে যেমন হতো তার উল্টো আমরা লিখেছি। ঠিক আছে, বোঝে? আন্ডারস্ট্যান্ড? লাইক whenever it is an electron, then it will be deflected towards the positive field, and whenever it is not it's this positive ray, so that will be deflected towards the negative, so negative electron, তাই না? তো সেটার উপরেই ব্যাখ্যা করে। এবং যেটা দেখা গেল এই ধনাত্মক আধানযুক্ত যে কণাগুলো, তাদের মানে সেক্ষেত্রে যে কণাটা আগে যেমন ইলেকট্রনের একই একটা স্পেসিফিক চার্জ, এক্ষেত্রে কিন্তু গ্যাসের উপর ডিপেন্ড করে অনেক রকমের কণা পাওয়া যাচ্ছে, যেগুলো সবাই পজিটিভলি চার্জ, দ্যাট ইজ ট্রু, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা ইলেকট্রনের চার্জের সঙ্গে সরল গণিত। অর্থাৎ কি, মানে ধরো ইলেকট্রনের চার্জ আমি যদি ধরে নিই ই, তাহলে এখন যে পাওয়া যাচ্ছে সেটা হয় 2e, ইউ হতে পারে 3, এই ধরনের। অবভিয়াসলি এটা মাইনাস ছিল, এগুলো মাইনাস নেই, এগুলো প্লাসে আছে। অর্থাৎ ইলেকট্রনের যা চার্জ তার ধনাত্মক আধানযুক্ত হচ্ছে প্রথম কথা, এবং সরল গুণিতকে পাওয়া যাচ্ছিল। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে প্রোটন নেই, মানে মেইনলি প্রোটন আবিষ্কার হয়েছে, এবং সব থেকে যে স্মলেস্ট লাইটেস্ট যে পজিটিভ আয়ন যেটা পাওয়া গেছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন থেকে, সেটাকে বলা হয় প্রোটন। অর্থাৎ আমরা জানি যে হাইড্রোজেনকে লিখতে চাই 1H1, এটা কিভাবে এইভাবে লেখে, কেন এটার উপরেরটা এটার মানে কি বা এটার মানে কি, সেটা আমরা এই ক্লাসেই শেষের দিকে আসবো। তো মধ্যে কথা, এখানে হাইড্রোজেনে কি থাকে, একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। তো এইটা থেকে যদি কেউ ইলেকট্রনটাকে বের করে নিতে পারে, ইলেকট্রনটাকে যদি বের করে নিতে পারে, তাহলে যেটা পড়ে থাকে সেই জিনিসটাই হচ্ছে 1H1, সেটাকে বলা হয় প্রোটন। ঠিক আছে, সেটাকেই প্রোটন হিসেবে বলা হয়। তো আমরা এখানে সব জিনিসগুলোকে একটা জাস্ট সাম আপ করে লিখে রেখেছি, এটাতে মনে রাখার জন্য। তোমাদের এটা এরকম নয় যে পরীক্ষায় গিয়ে জানতে চাইবে, কিন্তু জাস্ট দেখো, তুমি দেখেই বুঝতে পারবে। এটা কি লিখেছি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন আবিষ্কার কে করেছিলেন? ইলেকট্রন যে থমসন আবিষ্কার করে 1897, রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে, এবং জেমস চ্যাডউইক সেটা হচ্ছে নিউট্রন, যেটা কিনা কোনো আধান নেই, আধানবিহীন একটা কণা, তাই তো? আধানবিহীন যে কণা, এটা কিন্তু অনেকটা পরে আবিষ্কার হয়, 1900 আরো প্রায় 20-21 বছর পরে এটা আবিষ্কার হয়। এবং এদের চিহ্নগুলো তোমরা সবাই জানো, ইলেকট্রনকে ই দিয়ে, প্রোটনকে পি দিয়ে, এবং নিউট্রনকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। নিউটনের তুমি যদি IUPAC নোটেশন লিখতে চাও, তাহলে এটা লিখতে হবে 1n0। ওটা কেন কি পরে আসছি। আর এই প্রোটনকে H+ হিসেবেও লেখা হয়ে থাকে, 1H1 হিসেবেও লেখা হয়ে থাকে, ইলেকট্রনকে ই বা চার্জ বোঝানোর জন্য বেটার E- হিসেবেও লেখা হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ, যেটা নিউটন নিয়ে কথা বলছিলাম, যেটা আমি বললাম যে এটা একটা আধানবিহীন কণা, এবং এটা চ্যাডউইকই আবিষ্কার করেছিলেন। তো নিউটনের আবিষ্কার কোথা থেকে হয় সেটা যদি বলা হয়, তো এটা একটা অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন বা একটা রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন থেকে হয়। রিঅ্যাকশনটা কি ছিল?
রিঅ্যাকশনটা আমি তোমাদের লিখছি। এই বেরিলিয়ামের একটা পাতলা পাত থেকেই এটা আবিষ্কার হয়। বেরিলিয়ামের সঙ্গে যদি হিলিয়াম অ্যাটমকে যদি নিউক্লিয়ার রিঅ্যাকশনে টেক পার্ট করে সেখান থেকে তো এখানে কি হলো দেখো, একটা বেরিলিয়াম এবং একটা হিলিয়াম তাদের নিউক্লিয়ার রিঅ্যাক্ট করে একটা কার্বন পরমাণু 12 কার্বন পরমাণু এবং তার সঙ্গে একটা আধানবিহীন কণা, কিন্তু অবশ্যই ভরযুক্ত, এবং যার ভর কত, একটা আধানবিহীন ভরযুক্ত কণা পাওয়া যায় প্রথম এই বেরিলিয়ামের এখান থেকেই পাওয়া যায়। দিস ইজ আ রিঅ্যাকশন, এটা ইন শুড রিমেম্বার অর ইন শুড জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে এটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট রিঅ্যাকশন যেখান থেকে কিনা নিউটন আবিষ্কার হয়। এবং একটা জিনিস দেখো, এই রিঅ্যাকশন গুলো নিউক্লিয়ার রিঅ্যাকশন তোমরা হয়তো পরে পড়বে, আমি জাস্ট একটু বলে রাখি, দেখো এটা করা খুবই সোজা। এই যে ওপরের যে নাম্বার গুলো আছে মাস, এই দুটোর যোগফল আমি যদি মাসকে এ হিসেবে লিখি, তাহলে এ অফ রিঅ্যাক্ট্যান্ট will be equals to the product। অর্থাৎ এই যে ভর সংখ্যাটা সমান হবে। দেখো 9 আর 4 যোগ করলে কত হবে? 13। এখানে দেখো 12 তৈরি হয়েছে, অর্থাৎ একটা কিছু মাথার উপরে। এখানে 4 আর 2 এটাও সেম হবে। এটাকে যদি আমি জেড বলি তাহলে জেড, এটা যদি রিঅ্যাক্ট্যান্ট বলি তাহলে জেড প্রোডাক্ট, তাহলে এই দুটো সমান হবে। 4 আর 2 6, এখানে 6 হয়ে গেছে অলরেডি, ওই জন্য এটা 0 আছে। এভাবে রেখে দেব। এবং এই রিঅ্যাকশনটা এই জন্য ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রথম নিউটনের আবিষ্কার হয়। নিউটন কি একটা আধানবিহীন ভরযুক্ত একটা কণা। ঠিক আছে, তো এটা হলো আন্তিক। এবারে আমরা ইলেকট্রনের চার্জ বের করেছি, আগের ক্লাসে আমরা দেখেছি ইলেকট্রনের চার্জ কিরকম হতে পারে, সেটা মিলিকানের ওয়েট অফ এক্সপেরিমেন্ট এবং তোমার যেটা যে থমসন যে ডিফ্লেকশন থেকে বের করেন এই তৈরি দিয়ে। এখানে আমি জাস্ট একটা টেবিল করে রেখেছি। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের বিভিন্ন সময় নিউমেরিক্যালস করতে কাজে লাগবে, জিজ্ঞেস করতে পারে, অনেক সময় দেওয়া থাকতে পারে বা না থাকতে পারে। তো এটা জাস্ট একবার দেখে নাও। ইলেকট্রনের ভর কত আছে? 9.1 এর 10⁻8, 10⁻28 গ্রাম, অর্থাৎ তোমরা কেজিতে ইজিলি করতে পারো, 10⁻31 হবে, 31 কেজি। বাকি যা ছিল তাই চারটে। এটা হলো সিজিএস, এটা হলো এসআই। সেরকম ভাবে চার্জ -1.6, এই যে মাইনাস ইলেকট্রনের যেহেতু নেগেটিভ, তাই -1.6 10⁻19 কুলম্ব। সিমিলারলি এটা সিজিএস এককটা একটু মাথায় রাখবে, সিজিএস এককটা একটু মাথায় রাখবে, এবং সব থেকে বেশি এই কারণে মাথায় রাখবে, তুমি যদি ইলেকট্রনের সিজিএস একক আর এটা হচ্ছে কুলম্ব বা এসআই একক, তাহলে তুমি ডিরেক্ট এই দুটো তো চার্জ তো সেম নাকি, তো চার্জ যদি সেম হয় তাহলে তুমি একটা সিজিএস টু এসআই যে ট্রান্সফরমেশন যখন আমাকে কখনো পরীক্ষায় যদি করতে হয়, সেটা আমরা করতে পারবো। জাস্ট এই দুটোকে ইকুয়েট করা দিয়ে বুঝতে পারবো যে 1 কুলম্ব সমান কত, তাই তো? 1 কুলম্ব সমান কত সেটা ইজিলি বের করে আনবো। প্রোটনের ক্ষেত্রে কত দেখো, প্রোটনের ক্ষেত্রে 1.6725 × 10⁻24 গ্রাম। আর নিউটনের ক্ষেত্রে এই ভরটা একই রকম প্রায়, কিন্তু 1.6750। অর্থাৎ তোমাদের যদি জিজ্ঞেস করা হয় একটা প্রোটন আর একটা নিউট্রনের ভর মধ্যে কার ভর বেশি, তো এটা যদি মাস অফ নিউট্রন আর মাস অফ প্রোটন। So if I ask, so where the mass of which proton and neutron will be higher? Yes, which one is more heavier? I mean, proton and neutron. Obviously, it will be neutron, right? Because it is 6725, it is 6750. This is higher. And একটা জিনিস তোমরা আরেকটা জিনিস দেখো, সেটা এখানে এই যে ইলেকট্রনের ভর এবং প্রোটনের ভর, প্রোটন বা নিউট্রন দুটোই, প্রোটন ও নিউট্রন দুজনেই ইলেকট্রনের তুলনায় অনেক ভারী। ঠিক আছে, অনেকটা গুণ ভারী। এবং যদি টু বি স্পেসিফিক, আমি যদি মাস অফ প্রোটন বাই মাস অফ ইলেকট্রন করি না, এইটা এই সংখ্যাটা আসবে 837 অ্যাপ্রক্সিমেটলি 837, যত 837 গুণ ভারী। ঠিক আছে, তো সেই কারণে আমরা যখন কোনো জিনিসের একটা মাস, ধরো আমি কি বলি তোমাকে, যে অক্সিজেন এই যে মৌলটা, এটার মাস তুমি যদি বের করতে হয়, তাহলে তোমার ক্রমাঙ্ক কত হবে 8, আর এটার মাস কত, এটা সাধারণত মাস আমরা লিখি 16। এখানে ইলেকট্রনের মাসটাকে কখনো ধরা হয় না, কারণ ইলেকট্রনের মাসটা প্রচন্ড নেগলিজিবল।
with respect to the mass of electron with moving with respect to proton. তো সেই কারণে আমরা কখনোই কিন্তু ইলেকট্রনের মাসকে ধরি না, কিন্তু আমাদের জেনে রাখতে হবে নিউমেরিক্যালস এর ক্ষেত্রে বা কখনো নিচে সেরকম ভাবে কোশ্চেন আছে আমাদেরকে সেই জন্য। কিন্তু মোদ্দা কথা হলো এখান থেকে প্রোটনের সব থেকে ভারী কে, তাহলে সব থেকে ভারী হলো নিউট্রন, দেন প্রোটন, দেন ইলেকট্রন। এইটা হলো এখান থেকে আমার যে পেলাম হলো, ঠিক আছে। তো এটা কি জানো, তোমাদের বইয়েও খুব সুন্দর করে টেবিল করে দেওয়া আছে, এখানে সিজিএস গুলো দেওয়া নেই, এখানে মেনলি বইয়ের এসআই ইউনিট গুলোই নিয়ে কথা বলা আছে। সে কারণে আমি সিজিএস গুলো আগের রেখে লিখে রাখলাম, সিজিএস গুলো কখনো কখনো পরীক্ষাতে সুবিধে হয় সেই কারণে, ঠিক আছে। তো এটা হলো টেবিল, এটাও তোমরা বই থেকেই পেয়ে যাবে, এনসিইআরটি বইয়ে ডিরেক্টলি এটা জিনিসটা দেওয়া আছে, সেখান থেকে আমি তুলে রেখেছি। এবার দেখো মাসগুলোকে, এই যে ইউ মানে কি, ইউ মানে আমরা প্রথম ক্লাস যদি কেউ করে থাকি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেখানে আমরা দেখিয়েছিলাম যে অ্যাটমিক মাস ইউনিট বা যেটাকে আমরা এএমইউ বলি, সেইটার সিম্বলটাই হচ্ছে ইউ। অর্থাৎ এএমইউ তে এরকম একটা আছে, দেখো প্রোটন এবং দুজনেরই একের কাছাকাছি, তো এগুলোকে প্র্যাকটিক্যাল পারপাসে আমি এক হিসাবে ধরি এবং সেটা রেসপেক্টে প্রায় প্রচুর কম, এটার কোনো ভারই নেই, সেজন্য ইলেকট্রনকে ধরা হয়, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারো। তো আমরা এখন অব্দি কি দেখলাম, এখন অব্দি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আবিষ্কার হয়েছে ইলেকট্রন বলে একটা পার্টিকেল, প্রোটন বলে একটা পার্টিকেল এবং নিউটন বলে একটা পার্টিকেল। এই তিনটে আমাদের আবিষ্কারের কথা আমরা জানতে পারবো। অ্যাটমিক মডেল কি না, কিভাবে অ্যাটমিক মানে পরমাণুর গঠন সম্বন্ধে যে কিছু থিওরি, কিভাবে পরমাণুর গঠন হয়েছে সেটা প্রথম থিওরি, যেটা ডাল্টনস অ্যাটমিক থিওরি, সেটা আমরা ফার্স্ট ক্লাসেই অলরেডি আমরা পড়েছি। এবং ডাল্টন অ্যাটমিক থিওরিতে কখনোই লেখা ছিল না যে ওটাকে পরমাণুকে ভাগ করা যাবে, কিন্তু সেইটার যে এইটার লিমিটেশন হচ্ছে, এই যে মেইন লিমিটেশন হচ্ছে এইটা, তাই তো। মেইন লিমিটেশন কি না, অ্যাটম ইজ ডিভিজিবল, অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায় এবং সেটা ফান্ডামেন্টালি তিনটে পার্টিকেল, এবং আমরা সাব অ্যাটমিক পার্টিকেল এবং 35 পার্টিকেলের কথা বলেছিলাম। তো এইভাবে ডাল্টন অ্যাটমিক থিওরি গেল। কিন্তু ডাল্টন অ্যাটমিক থিওরির পরে যে জিনিসটা আসে সেটাকে বলা হয় থমসনস অ্যাটমিক মডেল বা প্লাম পুডিং মডেল, ঠিক আছে। থমসন অ্যাটমিক মডেল, এইখানে একটা জিনিস বলি, এই থমসন অ্যাটমিক মডেল যখন এসেছিল তখন কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের ডিসকভারি হয়েছে, ঠিক আছে, আর কোনো ডিসকভারি কিন্তু হয়নি তখনো পর্যন্ত। তারপরে যে মডেলটা তোমাদের আছে এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো রাদারফোর্ড অ্যাটমিক থিওরি। এবং সব থেকে শেষে যেটা খুব ওয়েল এস্টাবলিশড, তারও সেই আছে, তারও কিছু লিমিটেশন থাকতেই পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো মোদ্দা কথা হলো তোমাদের সিলেবাসে এই ডাল্টনস অ্যাটমিক থিওরি, থমসনস অ্যাটমিক মডেল আর প্লাম পুডিং মডেল, রাদারফোর্ড অ্যাটমিক থিওরি আর বোরস অ্যাটমিক থিওরি, এই চারটে জিনিস নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে। অলরেডি আমরা ডাল্টন অ্যাটমিক থিওরি নিয়ে কথা বলেছি, তাহলে প্রথম আমরা এটা নিয়ে কথা বলবো, সেটা হলো থমসন অ্যাটমিক মডেল বা প্লাম পুডিং মডেল। অর্থাৎ কি, উনি কি ধরেছিলেন যে অ্যাটমের কিন্তু একটা স্ফেরিক্যাল শেপ থাকবে, ঠিক আছে। যে কোনো পরমাণু একটা বৃত্তাকার না বলে বেসিক্যালি বলা উচিত গোলাকার শেপ, গোলাকার আকৃতি থাকবে অ্যাটমের। তারপরে উনি আরেকটা কি বললেন, যে পজিটিভ চার্জ ওর মধ্যে থাকবে, কারণ তখন অব্দি মানে অ্যাজ এ প্রোটন হিসেবে প্রোটন আবিষ্কার হয়নি, কিন্তু ক্যাথোডকে মডিফাই করে প্লাস চার্জের যে কিছু আছে সেটা তো বোঝা গেছে। তো সেইখান থেকে কি বললেন, যে পজিটিভ চার্জ যেটা, সেটা কি, সেটা হচ্ছে ওভার দ্য অ্যাটম। মানে যদি আমি ভাবি না যে এটা একটা অ্যাটম, মানে এটা ধরো একটা স্ফেরিক্যাল, উনি বললেন প্রথম, তো একটা যদি এরকম একটা স্ফেরিক্যাল অ্যাটম হয়, তো হ্যানসন যেটা বললেন যে প্লাস চার্জটা এই ওভারঅল এই পুরোটার উপরেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে, এটা পুরোটাই পজিটিভ চার্জের একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আছে। এখানে উনি যেটা তারপরে যেটা বললেন, যে নেগেটিভ চার্জ আমরা জানি যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, সেটা এর মধ্যে এখানে ধরো একটা ইলেকট্রন, এখানে একটা, বা যদি আমি এভাবে, তো এটা বিভিন্ন জায়গায় ইলেকট্রন গুলো এমবেড। তো এটা হলো পাম পুডিং মডেল, ইটস লাইক পান কেক, যেখানে যখন কিছু কিছু ছোট ছোট জায়গা পুডিং আর ইলেকট্রন, ঠিক আছে, দিস আর ইলেকট্রন।
তো এইটা হলো ওনার মডেল। কি মডেল? দ্য পজিটিভ চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। তো মাস অফ দ্য অ্যাটমটা হচ্ছে তো তার মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। কারণ আমরা অলরেডি জেনে গেছি যে প্রোটনের মাসটাই হচ্ছে একই মাস, ইলেকট্রনের মাস তার রেস্পেক্টে নেগেটিভ। অর্থাৎ অ্যাটমের যে মাস সেটা কারণ তখন অব্দি নিউটন সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাহলে উনি যেটা বললেন যে পজিটিভলি চার্জটা এবং যে অ্যাটমের মাস দুটোই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সমানভাবে ওই যে এর স্ফিয়ারটা সমানভাবে ওটা থাকবে। এবং ইলেকট্রন গুলো ওর মধ্যে এরকম ভাবে যেখানে সেখানে হিয়ার এন্ড দেয়ার একটা ছড়িয়ে থাকার প্রবণতা থাকবে। এবং এটার ফলে যে ইলেকট্রোস্ট্যাটিক মানে পজিটিভ এবং নেগেটিভ গুলো থাকার ফলে এটা দিয়ে যেটা ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে ওভারঅল যে নিউট্রালিটি। আমরা অ্যাটম জানি, অ্যাটম হচ্ছে একটা পরমাণু হচ্ছে আধানবিহীন একটা জিনিস। কারণ ওর মধ্যে যতটা পজিটিভ চার্জ থাকে ততটাই, অর্থাৎ নাম্বার অফ, আমি যদি প্রোটন বলি এখন, নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। সে কারণে আমরা জানি পরমাণু আধানবিহীন। এবং এই মডেল দেখো যে যতটা পজিটিভলি যে সেটা ডিস্ট্রিবিউটেড এবং যতগুলো ইলেকট্রন তার মধ্যে থাকার কথা তারা ওর মধ্যে এখানে সেখানে ছড়িয়ে আছে। তাহলে ওভারঅল যে নিউট্রালিটি সেটা হচ্ছে এখান থেকে ব্যাখ্যা করা যায়। কিন্তু এটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। দেখো একটা জিনিস বলি, যে কোনো আমি যখন থিওরি নিয়ে যেমন ডাল্টন নিয়েও কথা বলেছি, তখন ডাল্টনের থিওরির আমি কিছু ইম্পর্টেন্স বলেছি এবং সেটা কিছু লিমিটেশন বলেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই থিওরি গুলো যখন আসছে এগুলো প্রচন্ড পুরোনো থিওরি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আর ইম্পর্টেন্সটা প্রচন্ড ছিল। সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই 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 থিওরি গুলো একটা জাস্ট মানে তোমাকে ডিরেকশন দিয়েছে যে কিভাবে অ্যাটমিক থিওরিকে ব্যাখ্যা করা যেতে পারে। বাট সেইটা তো অবশ্যই এখন আমরা যখন পড়ছি আমাদের হাসি পেতে পারে যে এটা কি একটা থিওরি এর মধ্যে যেখানে সেখানে একটা কিছু এভাবে হয় নাই। কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট যখন ওই এটা নিয়ে কথা মানুষ যখন অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে ভাবতে শুরু করে সেই সময় দাঁড়িয়ে এই মডেলগুলো কিন্তু গুরুত্বশীল। এবং অবভিয়াসলি লিমিটেশনটা এই কারণে ইম্পর্টেন্ট, ইফ ইউ ডোন্ট নো দ্য লিমিটেশন then there is no scope of advancement, there is no scope of rectifying those faults. So that's why it is important to know the limitations. কি লিমিটেশন ছিল? দেখো এখানে একটা জিনিস বলে না যে কিভাবে এখানে স্টেবল হবে, ইলেকট্রন গুলো এখানে সেখানে আছে, ইলেকট্রন নিজেদের মধ্যে কোথায় রিপেল করবে, গোটা জায়গাটা জুড়ে চার্জ আছে, তাহলে সেগুলো নিজেদের মধ্যে কোলাপস কেন করে যাচ্ছে না। স্টেবিলিটি নিয়ে কোনো কিন্তু আইডিয়া নেই। আর একটা ইম্পর্টেন্ট যেটা আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছি যে নিউট্রন বলে একটা জিনিস তৈরি হয়, সেই নিউট্রন বানানোর কিন্তু কোনো ধারণাই এখান থেকে পাওয়া যায় না। ঠিক আছে? এইটা ছিল থমসন অ্যাটমিক মডেল। সম্পূর্ণ খুবই সোজা একটা মডেল। একটা স্ফেরিক্যাল অ্যাটম থাকবে যেখানে পজিটিভ চার্জটা হচ্ছে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে এবং ইলেকট্রনস গুলো এমবেডেড থাকবে। এটাই হলো তার মেইন যে দুটো লিমিটেশন আমরা অলরেডি বুঝে গেলাম। একটা হচ্ছে যে এক্সট্রিম স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারা যায় না, আর নিউট্রনের কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে? খুব ইজি। ওকে, চলো তাহলে নেক্সট যে মডেলটা আমরা কথা বলবো সেটা হচ্ছে রাদারফোর্ড। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি জাস্ট একটা গল্প তোমাদের বলতে চাই যে মেইনলি কি হলো 19th সেঞ্চুরির শেষের দিকে বিভিন্ন ধরনের এরকম রে, যে রেডিও অ্যাক্টিভ রে বা বিভিন্ন ধরনের রে আবিষ্কার হতে শুরু করে। উইলিয়াম রনজেট বলে একজন বিজ্ঞানী, যিনি ফিজিক্সের প্রথম নোবেল লরিয়েটও বটেন। তিনি একটা জিনিস দেখতে পান যে ইলেকট্রন যে তৈরি হয়েছে না ক্যাথোড হচ্ছে গেছে, ইলেকট্রন যদি কোনো একটা মেটেরিয়ালে ক্যাথোড রে টিউবে গিয়ে যখন ধাক্কা মারছে সেই ক্যাথোড রে থেকে একটা জিনিস একটা আরেকটা রে তৈরি হচ্ছে, যেই রেটা কিনা ফ্লোরোসেন্ট মেটেরিয়ালের উপরে যদি পড়ে সে ফ্লোরোসেন্ট বিহেভিয়ার শো করতে পারছে। তাহলে কি বলবো যে একটা ধরো এখানে একটা ক্যাথোড মেটেরিয়াল আমি যে সেভাবে ছবি আঁকি, এখানে যেমন ক্যাথোড বলি, এইখানে একটা ইলেকট্রনের রে, এরকম অনেক ইলেকট্রনের একটা রে হাই এনার্জি এখানে যদি ধাক্কা লাগে এইখান থেকে কিছু একটা রে তৈরি হচ্ছে, যেই রেটা এখানে যদি কোনো একটা ফ্লোরোসেন্ট স্ক্রিনে পড়ে, ফ্লোরোসেন্ট স্ক্রিন আমি ছোট করে লিখলাম এসএল স্ক্রিন, তাহলে সেখানে গিয়ে স্পট তৈরি। তাহলে কি বললো যে ইলেকট্রনের থেকে এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক রে বেরোলো যেটা কিনা এটা করতে পারে। এবং ওই সময় কিন্তু ওনার কোনো ধারণা ছিল না যেটা কি রে কেন এরকম তৈরি হচ্ছে। যেহেতু কোনো ধারণা ছিল না, যেমন আমরা বলি না অ্যালজেব্রাতে যে লেট সে এক্স, সেরকম ভাবে উনি ধরে নেন এই রেটাকে একটা রে যেটা সেটা একটা এক্স রে, এবং সেই নামটা এত ফেমাস হয়ে যায় পরবর্তীকালে এটা এক্স রে হিসেবেই থেকে যায়। এবং এটা খুব হাই পেনিট্রেটিং পাওয়ার আছে, যেটা আমরা মেডিকেল সায়েন্স ইউজ করি, মানে যে কোনো জিনিস থেকে ভেদ করে চলে যেতে পারে। তো ভেদ করে যখনই চলে যাবে এবং ফ্লোরোসেন্ট স্ক্রিনে গিয়ে ওটা ছবি দিতে পারবে, সেই কারণে এক্স রে প্রধানত ইউজফুল একটা জিনিস। কিন্তু এই সময় রনজেন এটা প্রথম 1895 টাইমে এটা আবিষ্কার করে। সেরকম ভাবে হেনরি বেকারেল বলে একজন বিজ্ঞানী প্রথম রেডিও অ্যাক্টিভিটি কনসেপ্ট দেন। রেডিও অ্যাক্টিভিটি মানে কি? কোনো একটা জিনিস যেটা এলিমেন্ট, তো কিছু এলিমেন্ট, সব এলিমেন্ট নয়,
সেটা একটা তারা একটা কিছু রেডিয়েশন, একটা এনার্জি তারা এমিট করতে থাকছে। এবং এই যে এমিট করছে বা রেডিয়েট করছে, এই জিনিসটাকেই ওই জন্য নাম দেন রেডিও অ্যাক্টিভ। এবং যেসব আ যৌগ বা যেসব মৌল এই ধরনের রেডিয়েশন এমিশন প্রপার্টি দেখায়, তাদেরকে বলা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় মৌল। আর রেডিও অ্যাক্টিভিটির বাংলা কি? তেজস্ক্রিয়তা। ঠিক আছে? তো এইভাবে বলে। পরবর্তীকালে ম্যারি কুরি, পিয়ারে কুরি, রাদারফোর্ড, ফেলিক্স স্টাডি এরকম অনেক বড়, বড় বিজ্ঞানীরা ওনারা এই ফিল্ডে কাজ করেন এবং এই যে পার্টিকেল গুলো না আলফা, বিটা, গামা রে এগুলোকে আবিষ্কার করেন। এটা কেন বলছি? রাদারফোর্ড মডেলে যেতে হলে এই আলফা পার্টিকেলের কিন্তু একটা প্রধান ইম্পোর্টেন্ট রোল আছে। সেই জন্য আমি বললাম যে কিভাবে জাস্ট একটা হিস্ট্রিটা বলে রাখেন। এনারা পরবর্তীকালে এই জিনিসগুলো আবিষ্কার করেন। রাদারফোর্ড দেখেন যে আলফা রে, যেটা বললাম না রাদারফোর্ড কি দেখেন যে আলফা রে হাই এনার্জি পার্টিকেল যেটা নিয়ে তৈরি হয় এবং সেখানে হচ্ছে এখানে হচ্ছে একটা কি দেখেন আলফাতে যে 2 ইউনিট পজিটিভ চার্জ থাকে এবং ভর সেটা হচ্ছে 4 ইউনিট। এইটা উনি দেখতে পান আলফা পার্টিকেলের ক্ষেত্রে। আর যেটা দেখেন যে বিটা পার্টিকেল যখনই বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল এবং বিটা পার্টিকেলকে যদি আমরা দেখি না, বেসিক্যালি সেটা একটা ইলেকট্রন, হাই এনার্জি ইলেকট্রন নেই অ্যাকচুয়ালি বিটা পার্টিকেল সেটা ঠিক আছে। তো রাদারফোর্ড যেটা পেলেন কি আলফা কণা এবং সেই আলফা কণা পেলেন এবং আলফা কণাটা হচ্ছে এটা যার দুটো চার্জ এবং 4 টে 4 ইউনিট ভর আছে। সেই জিনিসটা নিয়ে একটা উনি ফেমাস এক্সপেরিমেন্ট করেন। যে ফেমাস এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে রাদারফোর্ড ওলফয়েল এক্সপেরিমেন্ট। ঠিক আছে? সেটা কি দিয়ে করেছিলেন? আলফা পার্টিকেল। তো আলফা পার্টিকেল দিয়ে উনি একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করেন এবং সেখান থেকে অ্যাটমিক থিওরি দেন। এবং উনার যে মডেল সেটাকে নিউক্লিয় মডেল বলা হয়। কেন বলা হয় আমরা পরবর্তীকালে আস্তে, আস্তে বুঝবো। তো উনি যে এক্সপেরিমেন্টটা করেন সেটা আগে একটু বোঝার চেষ্টা করুন। উনি অ্যাকচুয়ালি হ্যাঁ, আরেকটা কথা ইম্পোর্টেন্ট জে থমসন তার স্টুডেন্ট যে জে থমসনকে ইলেকট্রন যিনি আবিষ্কার করছেন। ঠিক আছে? তাহলে দেখো এগুলো সব কিন্তু খুব কানেক্টেড। ডাক্তারের সঙ্গে থমসনের রিলেশন থমসন রাদারফোর্ডের স্টুডেন্ট। এই থমসনের স্টুডেন্ট যে রাদারফোর্ড পরবর্তী মডেলটাতে গেলেন। থমসন দিলেন প্লাম পুডিং তার যে ভুল সেটাকে কিছুটা ঠিক করার চেষ্টা করলেন যেটা রাদারফোর্ড। তো রাদারফোর্ড হচ্ছে উনি যে কনস্ট্রাকশন যে এই যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের যে কনস্ট্রাকশনটা উনি করলেন এবং উনি কি করলেন? উনি ফার্স্ট এ নিলেন একটা থিন গোল্ড ফয়েল নিলেন। এসে এটা ১,০০০ এটম বলবো না, আমি বলবো এসে যে ধরো আরো বেশি ১,০০,০০০। তো ১,০০,০০০ একটা অ্যাটম আছে এরকম একটা থিন ফয়েল কয়েকটা খুবই চিনি। কিন্তু অনেক এরকম এতগুলো ধরো অ্যাটম হয়েছে। তো উনি তারপর কি দেখলেন যে আলফা রে নিলেন। আলফা রেকে কিভাবে প্রকাশ করা জানো তো? আলফা রেকে প্রকাশ করা হয় আ এই হিলিয়াম অ্যাটম 4 ঠিক আছে? হিলিয়াম অবশ্যই তোমরা জানো পরমাণু করে ২ এবং তার মাস হচ্ছে ৪। এখানে কিন্তু তার প্লাস চার্জ থাকে, ঠিক আছে? প্লাস 2 চার্জ থাকে। এটাই হচ্ছে আলফা পার্টিকেলের সঙ্গে পার্থক্য। আমরা এটা নিয়ে কথা বলব। কিন্তু উনি এবং আলফা রে যেটা হাই এনার্জি পার্টিকেল একটা হাই এনার্জি পার্টিকেল ওই গোল্ড ফয়েলটাতে আলফা রে দিয়ে ওটাকে তুমি বমবার্ড করবে। ঠিক আছে? গোল্ড ফয়েলটাকে আলফা রে দিয়ে তুমি বমবার্ড করবে। এবং কি করলেন? তার পিছনে একটা ZnS যেটা আমরা অলরেডি দেখি এটা একটা ফসফরাস ব্যাকটেরিয়া স্ক্রিন হিসেবে ইউজ করা হয়। সেখানে কেউ যদি গিয়ে স্ট্রাইক করে তাহলে একটা স্পট তৈরি হয়। সেখানে ধাক্কা দিল। তো আমি যদি জাস্ট মানে ধরো আগে ছবিটা তাহলে আমি যেন ভাবার চেষ্টা করি এরকম একটা গোল্ড ফয়েল আছে। আমি যদি একদম সিম্পলিস্টিক ছবিটা ভাবি, তো এখান থেকে উনি একটা কোনো সোর্স এটা আলফার বেস সোর্স আমি বলি। তো এইখান থেকে এরকম আলফা পার্টিকেল গুলো এরকম করে আলফা পার্টিকেল গুলো গেল। এটা হচ্ছে তোমার গোল্ড ফয়েলটা। আর ওখানে এই পিছনে একটা এরকম এখানে একটা ZnS এখানে একটা ZnS এর স্প্রিং রাখা আছে। ঠিক আছে? এখানে একটা ZnS এর স্প্রিং রাখা আছে। তাহলে এখান থেকে যদি স্ট্রাইক করে এখানে কিছু যদি এদিকে পেরিয়ে আসে সেগুলো এখানে এরকম স্পট তৈরি করবে। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। তো ছবিটা আমার অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল মডেল যেরকম ওদের বিভিন্ন জায়গায় বইয়ে এই ধরনের কিছু একটা পাবেন এবং সেটাই এখানে লেখা আছে।
এরকম একটা এটা হচ্ছে একটা এটা একটা কি না এটাকে তুমি জাস্ট ভাবো একটা সোর্স সেখানে পলিগেটেড তো অনেক কিছু লেখা মানে যেখান থেকে আলফা পার্টিকেল প্র্যাকটিক্যালি বেরিয়ে আসে। ঠিক আছে? এটা একটা আলফা পার্টিকেলের সোর্স। এখানে একটা জাস্ট এখন রাউন্ড শেপ এটা ডিটেক্টর যেটা একটা রাউন্ড শেপের একটা ডিটেক্টর মানে পুরো যেখান থেকে যা কিছু বেরিয়ে এলো সবকিছু যাতে এখানে হয় যেটা একটা জিঙ্ক সালফার বা জেডেনএস এর একটা প্রলেপ দেওয়া আছে যে একটা রাউন্ড একটা ডিটেক্টর নেওয়া হয় এই ছোট এটাকে করা হয়েছে এখানে সামনে অনেকে এরকম একটা কোনো একটা একটা জাস্ট পিন হলও তৈরি করে অনেকে পিন হোল দেওয়া থাকতে পারে পিন হোলটা কেন দেওয়া হয় যে এদিক ওদিক ধরো যে আলফা পার্টিকেল এদিক ওদিক বেরোচ্ছে সেগুলো আটকে যাবো তাহলে শুধুমাত্র স্টেট আলফা পার্টিকেল যেগুলো আছে স্টেট লাইনে যেগুলো যাওয়ার কথা তারাই যাবে এইটা তোমার এই ভোল্ট পয়েন্ট এখানে গেল এরকম করে যাচ্ছে তো এখান থেকে উনি যে অবজারভেশন গুলো পেলেন প্রথম যে অবজারভেশনটা পেলেন যে মোস্ট অফ দ্য রে উনি যতগুলো রে পাঠাচ্ছেন তাদের বেশিরভাগগুলোই গোল্ড পয়েন্টটাকে মানে গোল্ড পয়েন্টটা পেরিয়ে চলে যাচ্ছে কৈলাসহর ঠিক আছে তো বেশিরভাগ সবাই মানে এটা কি খোঁজার পরে বলছেন উনি বলেন যে বেশিরভাগ মোস্ট অফ দ্য রে সেটা হচ্ছে ডিরেক্টলি এটাকে ক্রস করে চলে যাচ্ছে মানে সবই এটা পেরিয়ে চলে যাচ্ছে প্রথম দ্বিতীয় দিয়ে বলবেন কিছু রে কিছু ফিউ মানে খুব কম সংখ্যক হচ্ছে যারা কিনা ডিফ্লেক্টেড হচ্ছে ওই গোল্ড ফাইলটাকে হিট করে কিছু ডিসফ্লেকশন হচ্ছে আরেকটা কি বললেন যেটা যদি দেখা যায় যে 20,000-এর মধ্যে অনলি একটা মানে 1/20,000 কাইন্ড অফ ঠিক আছে তো 20,000-এর মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট ফিরে আসছে 180 ডিগ্রি কোণ করে করছেন কি এরকম ভাবে গেল এখানে ধাক্কা লাগিয়ে এরকম ফিরে আসছে এটা কত 1/20,000 আরো বেশি হতে পারে নিজস্ব একটা যা বললো বোঝানোর জন্য যে কতটা কম ঠিক আছে এরকম ভাবে ফিরে আসছে ঠিক আছে তো আমি জাস্ট ডিফারেন্স তাহলে এইটা আমার ওনার অবজারভেশন এখান থেকে কি কি উনি কনক্লুশনে পৌঁছায় সেটা আমি বলছি তার আগে জাস্ট এখানে একটা জিনিস বলে নিই যেটা আমি তোমাকে আগে থেকে শুরু করেছিলাম যে আলফা পার্টিকেল আর হিলিয়ামের মধ্যে পার্থক্য কি? যদি আমি এটাকে আলফা আর হিলিয়াম বলতে চাই তাহলে দেখো হিলিয়াম কিন্তু 4He তো এটাও 4He2 আইকুয়েশন লোকেশন অনুযায়ী নর্মালি এটা লেখা কেউ যদি +2 লেখে তাহলে এটা অর্থাৎ কি হলো আলফা হচ্ছে চার্জ পার্টিকেল আর হিলিয়াম হচ্ছে একটা নিউট্রাল অ্যাটম এটাই হলো পার্থক্য এবং নিউট্রাল এইটা তো হচ্ছে এনার্জি যদি আমি ভাবি তাহলে এনার্জিটিক্যালি এটা হচ্ছে লেস এর কিন্তু এনার্জি অনেক বেশি এর এনার্জি অনেকটা বেশি এর তুলনায় ঠিক আছে আমি এইভাবে জাস্ট ওকে বললাম এর হচ্ছে এনার্জিটা বেশি এই যে উনি আমাদের আবার দেখিয়ে নিই তাহলে অবজারভেশন গুলো কি পেলেন বেশিরভাগ হচ্ছে পেরিয়ে চলে যায় তারপরে বলে কিছু মাত্র কম সংখ্যক হচ্ছে ফিরে আসে আর খুব কম আরো অনেক কম একটা 20,000-এর মধ্যে একটা পার্টিকেল ডিরেক্টলি ব্যাক করে আসে তো এখান থেকে উনি কি কনক্লুশন নিয়ে ড্র করলেন এখান থেকে কি উনি সিদ্ধান্তে পৌঁছলেন যে বেশিরভাগ আলফা কণা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে বেশিরভাগ আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা ঠিক আছে মোস্ট অফ দ্য স্পেস হচ্ছে ইনসাইড দ্য অ্যাটম ইজ ওশন যেটা উনি উনি বললেন সেকেন্ড কি বলেন যে কিছু কণায় বেরিয়ে আসছে কিছু কণা হচ্ছে একটু রিফ্লেক্টেড হচ্ছে তার মানে কি রিফ্লেক্টেড কেন হবে আলফা কণার কি চার্জ আলফা কণার কি চার্জ আলফা কণার চার্জ হচ্ছে পজিটিভ এরা পজিটিভ রিফ্লেক্টেড কখন হবে নেগেটিভ চার্জ থাকতে হবে তাই না কারণ আমরা পড়েছি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে তাই তো আমরা প্রথম ক্লাস থেকে বলেছি যে মডেল গুলো বুঝতে হলে এই কথাটা মাথায় রাখতে হবে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে বা লাইক রেপালস লাইক রেপালস সিমিলার চার্জ আলফা কণাটা পজিটিভ চার্জ সেটা একটু রিফ্লেক্টেড হচ্ছে তার মানে রিফ্লেক্টেড দেখো দুটো জিনিস হ্যাঁ একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ তবে কিছু যদি এভাবে কি বলছে যে কিছু কিছু রিপেল হয়ে যে রাস্তায় যাচ্ছিল সেটা থেকে উল্টো দিকে গেছে তার মানে নিশ্চয়ই সেখানে কোনো পজিটিভ চার্জ আছে ঠিক আছে রিফ্লেক্টেড বাই পজিটিভ চার্জ আর কিছু
মানে এরকম ছিল, এরকম করে যাচ্ছিল, একটু জাস্ট বেঁকে গেল। এই যে এটা ডিফ্লেকশন, সেটা কিসের জন্য হবে? কেউ ওকে যখন নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে এইটা অবশ্যই একটা নেগেটিভ চার্জ, কারণ এই পার্টিকেলটা পজিটিভ। আর এক্ষেত্রে কি কোনটা কথা বলা হচ্ছে? এরকম করে গেল, এরকম করে ফিরে এলো এই জিনিসটা, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে কি যেখান থেকে ফিরে আসছে, যদি আমি একটা কোনো জায়গায় ধরে নিই, আমি মাঝে বা কিছু এখনই বলছি না, তাহলে এইটা হচ্ছে অবশ্যই পজিটিভ চার্জ, আর এটাও পজিটিভ চার্জই ছিল। বোঝা গেল? তাহলে কিছু পজিটিভ চার্জ থাকার জন্যে ওখানে ব্যাক করে এলো। এখান থেকে উনি একটা জিনিস বুঝলাম, বেশিরভাগ জায়গাটা ফাঁকা এবং পজিটিভ কিছুখানিকটা কণা আছে যে কারণে ব্যাক। আর সেটা কি বলছেন যে এখন ডিরেক্ট ব্যাক করে আসছে মানে কি? ওখানে একটা বিশাল এনরমাস টাইপের একটা ফোর্স আছে। মানে পজিটিভ চার্জটা যেন প্রচন্ড এনরমাস। পজিটিভ চার্জটা যদি ধরো প্লাম পুডিং এর মডেলের মতো হতো, এই যে প্লাম পুডিং এর মডেলের মতো এরকম ভাবে এখানেও পজিটিভ, এখানে অনেক জায়গায় ছড়িয়ে থাকতো পুরো পজিটিভটা, তাহলে কিন্তু অত ডিফ্লেক্ট হতো না বা সব জায়গা থেকে ডিফ্লেকশনটা কম হতো। তাহলে যদি আমি ভাবতাম, সরি, রিফ্লেকশনটা যদি ভাবতাম না, রিফ্লেকশন কম হতো। হ্যাঁ, তিনি ডিরেক্টলি একটা প্রচন্ড স্ট্রংলি করছে। এবং বলতে যে ওই যে চার্জটা, পজিটিভ চার্জটা একটা জায়গায় ঘনীভূত হয়ে আছে, জায়গায় স্ট্রংলি জায়গায় হয়ে আছে। আমি যখন অ্যাটমিক ছবিটা আঁকবো না তখন আরো ক্লিয়ার হবে। তো এইটা হচ্ছে এবং আরেকটা কি বললেন যে 1/2 আর মানে 20,000 মানে 20,000টা যদি পাঠানো হয় এরকম 20,000টা রে এর মধ্যে না, 20,000টা রে এর মধ্যে মাত্র একটাই ব্যাক করছে। বাকি সবাই 19,999টা 19,999টা বেরিয়ে চলে যাচ্ছে। মানে কেউ একটু এভাবে বেরোচ্ছে বা সোজাসুজি বেরোচ্ছে, 19,999টা এরকম। শুধুমাত্র একটাই মাত্র ব্যাক করে আসে। মানে খুব কম ছোট একটা জায়গাতে সেই যে পজিটিভ চার্জটা আসে এবং ওই পজিটিভ চার্জ যেখানে ছিল সেটাকেই উনি বললেন নিউক্লিয়াস। এবং কেন বললেন ছোট? উনি যখন হিসেব করে দেখলেন যে যদি আমি অ্যাটমটা রেডিয়াস ভাবি না, অ্যাটমের রেডিয়াস হচ্ছে রেডিয়াস যে 10⁻⁻10 মিটার হয়। এটা কি জানি? এটা হচ্ছে প্র্যাকটিক্যালি 1 অ্যাংস্ট্রম। যদি এটা রেডিয়াস হয়, সেম পুরো নিউক্লিয়াসের যে রেডিয়াস, নিউক্লিয়াস, উনি সেই জায়গাটাকে যেখানে পজিটিভ চার্জটা ঘনীভূত হয়ে থাকে, সেই জায়গাটাকে উনি বলেন নিউক্লিয়াস। তো সেই নিউক্লিয়াসের যেটা সেইটাকে বলছেন যে 10⁻⁻15 মিটার। ঠিক আছে? আমি জাস্ট এটা মুছে দিই, আমরা কনফিউজ হবে। তো দেখো এটা কত টাইমস? 10⁵ টাইমস লেস। নিউক্লিয়াসের যে সাইজ, 10⁵ টাইমস লেস, 1,00,000 প্রায়। সেটা হচ্ছে এতটা কম, তাই তো? সেইটা হচ্ছে যে ওনার এখান থেকে এই জিনিসগুলো তাহলে এটা আমি লিখে রেখেছি। তার মানে কি হতো যে বেশিরভাগ জায়গা সমস্ত চার্জ এবং ভর সেটা এক জায়গায় কেন্দ্রীভূত আছে, যে কারণে ফিরে আসছে এবং সেটা খুব ছোট কারণ 20,000টার মধ্যে মাত্র একটাই স্পিড ব্যাক করে ফিরে আসছে। কম একটা ছোট জায়গার মধ্যে আছে। ইভেন সেটা 10⁵ টাইমস যদি আমি ভাবি সেরকম কাইন্ড অফ ব্যাপার, এবং কিছু পজিটিভ কণা আছে অবশ্যই, আর বেশিরভাগ জায়গাটা ফাঁকা। এখান থেকে দেখো এই সেটাকে আমি ছবির আকারে যদি দেখাই, এরকম আলফা পার্টিকেল গেল। তিনি যেটা বললেন যে এইরকম একটা মাঝে একটা জায়গাতে, একটা মাঝামাঝি জায়গায় সেখানে পজিটিভ চার্জটা এখানে অনেক কিছু হয়ে আছে, অনেক কিছু হয়ে আছে। তাহলে যারা এরকম করে যাচ্ছিল পজিটিভ চার্জের জন্য একটু জাস্ট ডিফ্লেক্ট করবে, এন্ড এই নেগেটিভ চার্জ গুলো তাদের যদিও অত অর্থরকম ওরা অত ডিফ্লেক্ট করতে পারবে না, ঠিক তার নেগেটিভ চার্জ গুলো যেহেতু বাইরে আছে তাহলে সেটার জন্য একটা ডিফ্লেক্ট করতে পারে, সেটার জন্য একটা ডিফ্লেক্ট করতে পারে। আর একটা কি, যেখানে কিছু নেই সেটা ডিরেক্টলি এরকম সোজা সোজা পেরিয়ে চলে যাবে। সোজা সোজা কিছু, এটা হচ্ছে স্মল অ্যাঙ্গেল ডিফ্লেকশন। কিছু লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশন হতে পারে। লার্জ ডিফ্লেকশন মানে আমি লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশনের কথা বলছি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে কোন অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে? দেখো এই অ্যাঙ্গেলটার কথা বলতে, এটা যদি আলফা বলি, তো আলফা না বলে এটাকে বিটা বলি, বিটা ইজ গ্রেটার দ্যান আলফা, এই জন্য এটা লার্জ অ্যাঙ্গেল ডিফ্লেকশন। আরেকটা কি দেখো, এই যে যেটা বলেছিলাম যে 1/20,000 এরকম, যেটা ডিরেক্টলি এখানে ধাক্কা খাচ্ছে, এটা তো পজিটিভ চার্জ এবং প্রচন্ড সেন্ট্রালাইজিং ঘনীভূত পজিটিভ চার্জ, এটা ডিরেক্টলি ওকে ভাগিয়ে দিচ্ছে একদম 180 ডিগ্রিতে ওকে ছিল। তো সেরকম সিচুয়েশনে এরকম অনেক অনেক পার্টিকেল, তাহলে কোনোটা এরকম ভাবে যাবে, কোনো ক্ষেত্রে এরকম করে ডিসলেক্ট করে আসবে ডিরেক্ট এই জায়গাটাকে। এই জায়গাটা কি বলছে? এই জায়গাটাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে?
এই জায়গাটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। উনি যেটা বললেন যেখানে নিউক্লিয়াস কি, যেখানে পজিটিভ চার্জ ঘনীভূত বলে পাইতেছে। এক্ষেত্রে এটা বা এই যে এইটা লিখে এখানে লেখা আছে বসতে গেলে এখান থেকে এটা বোঝা গেল যে এখান থেকে কি বোঝা গেল যে একটা মাঝামাঝি একটা জায়গা হবে যেটা কিনা তোমার নিউক্লিয়াস হবে, যেখানে পুরো পজিটিভ চার্জ এবং ভরটা আছে। এবার ওকে কেন্দ্র করে বাইরে এরকম কিছু বৃত্তাকার, আমার ছবিটা এরকম হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এরকম বৃত্তাকার কিছু কক্ষপথে এখানে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, যেটা যার জটা ইলেকট্রন আছে সেটা এরকম ভাবে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে রাদারফোর্ডের স্ট্রাকচারাল ব্যাপার। সেটা লিখে দিয়েছে পজিটিভ চার্জ এন্ড মোস্ট অফ দ্য মাস অফ দ্য অ্যাটম ওয়াজ ডেন্সলি কনসেন্ট্রেটেড। এই যে ডেন্সলি কনসেন্ট্রেটেড এইটা। তারপরে কি বলছে যে ছোট যে নিউক্লিয়াসের আকারটা সমগ্র হচ্ছে অতি ক্ষুদ্র। এটা কিরকম ভাবে আমরা বুঝতে পারলাম? 10⁻⁻10 মিটার হচ্ছে অ্যাটম, আর 10⁻⁻15 মিটার হচ্ছে তোমার নিউক্লিয়াস, তাই তো? আর কি বলবো যে নিউক্লিয়াসটা সারাউন্ডেড বাই ইলেকট্রনস দ্যাট মুভ অ্যারাউন্ড ইন এ ভেরি হাই স্পিড ইন সার্কুলার পাথ। এইটা খুব ইম্পর্টেন্ট, সমকেন্দ্রিক বৃত্তাকার পথ। অর্থাৎ আমি যদি ছবি ঠিক করে একটু আঁকি তাহলে প্রতিটা সেন্টার কিন্তু এইটাই, নিউক্লিয়াসটাই সেন্টার, এবং এরকম ভাবে ওটা ঘুরছে। এবং দেখো এটা কিন্তু সৌরজগতের সঙ্গে মিলে আছে। সৌরজগতে কেন মিলে আছে? এটাকে যদি আমি একটা সান ভাবি, তাহলে সানকে কেন্দ্র করে এরকম বড় বড় কক্ষপথে এক একটা গ্রহ, এবং গ্রহগুলো যেটা তুমি সূর্য হয় এরকম ভাবে। এটা হচ্ছে সোলার সিস্টেমটা, এটা হচ্ছে রাদারফোর্ডের মডেলটা। তো এই যে মডেলটা এই সৌরজগতের মতোই, একটু নিউক্লিয়াসটা এখানে মাঝে যে নিউক্লিয়াসটা আছে তাকে কেন্দ্র করে এবার সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো মুভ করে হাই স্পিডে। ঠিক আছে, এইটা আপনার রাদারফোর্ডের মডেল। আর নাও আরেকটা কি বললেন, দেখো নিউট্রালিটি, যে আমরা বলেছি না যে পরমাণু সবসময় হচ্ছে আধারবিহীন। অর্থাৎ উনি এটাও বললেন যে যতগুলো প্রোটন থাকবে এই সেন্টারটাতে, ততগুলো ইলেকট্রনই কিন্তু ওই কক্ষপথগুলোতে থাকবে। নাম্বার অফ ইলেকট্রন আর প্রোটনটা কিন্তু সেম হবে। এটা হচ্ছে ওলাইজেশন। আরেকটা কি বললেন, এটাও দেখো খুব একটা ইম্পর্টেন্ট। এই যে এইটা তো তোমার নিউক্লিয়াস, আর এইখানে ইলেকট্রনটা আছে। উনি যেটা বললেন যে এটার মধ্যে এরা কেন এভাবে আছে, এদের মধ্যে একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই জিনিসটা আমি বললেন তড়িৎ আকর্ষণ বল কাজ করে। আর একটা হচ্ছে কি না, এই জিনিসটা ধরো তুমি একটা যদি আঙুলে এরকম করে একটা যদি তুমি জিনিস একটা দড়ি দিয়ে একটা পাথরকে বেঁধে যদি এমনি করে ঘোরাও, তাহলে তুমি ধরো হঠাৎ করে দড়িটা ছিঁড়ে যায়, তাহলে কি দেখতে হবে? যে পাথর তোমার কি গায়ে এসে লাগবে? ওটা কিন্তু তোমার হাত থেকে এরকম ভাবে দূরের দিকে বেরিয়ে যাবে, দূরের দিকে ছিটকে বেরিয়ে যাবে। অর্থাৎ একটা আউটওয়ার্ড ফোর্সও কিন্তু কাজ করে, যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল। তাহলে এখানে একটা যেটা ইনওয়ার্ডস, আমি এটাকে অ্যারোটা এইভাবে দেখানোটা উচিত নয়, এই অ্যারোটা এইটা নেই এক্স্যাক্টলি। অর্থাৎ এইদিকে একটা আকর্ষণ বল, এইদিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো এক পরস্পরের বিপরীত অভিমুখে কাজ করে এবং সেভাবে হচ্ছে এই জিনিসটা থাকে। তাহলে হাইড্রোজেন অ্যাটম যদি আমি বলতে চাই রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুযায়ী, রাদারফোর্ড মডেল অনুযায়ী, তাহলে কেমন দেখতে হবে? হাইড্রোজেন অ্যাটম দেখো, হাইড্রোজেন অ্যাটমে কি আছে? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? একটা, একটা প্রোটন আর একটাই ইলেকট্রন অবশ্যই, যেহেতু সেম। অর্থাৎ যদি আমি ছবি আঁকি তাহলে কেমন দেখতে হওয়া উচিত? এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এখানে একটাই প্রোটন আছে, এখানে কি আছে? একটা প্রোটন আছে, আর এইখানে একটাই ইলেকট্রন হচ্ছে এইভাবে। সমগ্র এই বৃত্তটা দেখতে খারাপ হয়েছে, কিন্তু এইভাবে একটা ঘুরছে, এটা একটা তুমি যদি ছবি আঁকতে পারবে হাইড্রোজেন অ্যাটমটাকে, তাহলে এভাবে আঁকতে পারবে। তো আমি কি বললাম, সৌরজগতের সঙ্গে কিছু সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। তো আমরা যদি একটু দেখে নিই
যে সৌরজগতের সঙ্গে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কি এগুলো অনেক সময় পরীক্ষায় জানতে চায়। মানে এরকম হয় জাস্ট ২-৩টে করে একটু মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। তো ১ম এ আমি সাদৃশ্য নিয়ে কথা বলি। এবং সাদৃশ্য তোমরা অলরেডি জানো যে সোলার ক্ষেত্রে আমি একটু আগেই যে আগের কথায় যে ছবিটা আঁকলাম, আগের পরের ছবিটা কি আঁকলাম? আগের পদাতেই আমরা এঁকেছি। এই যে দেখো, এখানটাতে কি রেখেছি? এই যে এটা হচ্ছে সোলার, মানে একটা সূর্যকে কেন্দ্র করে, সানকে কেন্দ্র করে এরকমভাবে ঘুরছে। আর এখানে নিউক্লিয়াসে হচ্ছে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তাই তো? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই সিমিলারিটিস আছে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কখনো ইলেকট্রন ঘোরে, যেমন সেরকম সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। আরেকটা কি? যদি আমি একটা মহাবিশ্বের কথা ভাবি, তাহলে সূর্য আছে, কিছু গ্রহগুলো কক্ষপথে ঘুরছে। বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, এই মহাব্রহ্মাণ্ডের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। তাহলে সেইটা একটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জিনিস। সেরকমভাবে নিউক্লিয়াসেরও আমরা দেখেছি নিউক্লিয়াস সাইজটা খুবই ছোট একটা পরমাণুর রেসপেক্টে। তাহলে নিউক্লিয়াসেরও বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। সেটা একটা সাদৃশ্য। আরো কি সাদৃশ্য হতে পারে? নিউক্লিয়াসের ভর কিন্তু ইলেকট্রনের থেকে বহুগুণ ভারী আমরা দেখেছি। কারণ প্রোটন itself ই 1837 টাইমস, তাই না? একটা মাস অফ ইলেকট্রনের থেকে মাস অফ ইলেকট্রন ইনটু 1837, সেইটা সমান হচ্ছে মাস অফ প্রোটন। অর্থাৎ সেখানে মাস অফ প্রোটনের থেকে আবার তোমার হচ্ছে মাস অফ প্রোটনের থেকে আবার মাস অফ নিউটন ভারী। অর্থাৎ নিউটন আর প্রোটন হচ্ছে এই জিনিসটা, এটা নিউক্লিয়াসটাতে আছে। তাহলে নিউক্লিয়াস অবশ্যই ইলেকট্রনের চেয়ে অনেক গুণ ভারী। এবং সূর্যও কিন্তু সূর্যও তেমনি সূর্যও সমস্ত গ্রহ সেই অনেক গুণ ভারী। তাই তো? তো সেরকম কিছু মানে ডিসিমিলারিটি যেটাকে বলে বৈসাদৃশ্য, সেটাও আছে। কি বৈসাদৃশ্য? তবে এখানে আমরা যদি দেখি না, একই কক্ষপথে উনি কিন্তু বললেন যে একাধিক ইলেকট্রন থাকতে পারে। কিন্তু আমরা গ্রহগুলো কখনোই কিন্তু আমরা জানি যে পৃথিবীর একটা কক্ষপথ আছে, বুধের একটা আলাদা কক্ষপথ, ইউরেনাসের আরেকটা আলাদা কক্ষপথ। অর্থাৎ একটা কক্ষপথে একটাই গ্রহ ঘোরে। কিন্তু একটাই কক্ষপথ ইলেকট্রন বেশি ঘুরতে পারে। তো এটা একটা বৈসাদৃশ্য। এবং আমরা জানি যে গ্রহ যদি দুটো একই কক্ষপথে চলে আসে, ক্র্যাশ করে যাবে। আসলে আলাদা, আলাদা কক্ষ হতে পারে। তো এখানে সেরকম নয়। আরেকটা কি? যে গ্রহ বা সূর্য এরা কিন্তু তাদের কিন্তু কোনো আধান নেই। তারা তড়িৎ-বস্তু কিন্তু নয়। যে এখানে প্রোটন এবং নিউক্লিয়াসেরও আধান আছে, সেটা পজিটিভ। তাই তো? নিউক্লিয়াসের কি আধান? নিউক্লিয়াসের আধান হচ্ছে পজিটিভ। ঠিক সিমিলারলি ইলেকট্রনের আধান কি? নেগেটিভ। অর্থাৎ এরা তড়িৎ-গ্রস্ত, কিন্তু গ্রহ বা সূর্য কেউ তড়িৎ-গ্রস্ত নয়। আরেকটা কি? এই যে এদের মধ্যে যদি আমি এটাকে যদি এটা বলি, তাহলে এদের মধ্যে কি আছে? আকর্ষণ বল যেটা আছে, আকর্ষণ বল সেটা কি? ইলেকট্রোস্ট্যাটিক। আর যে গ্রহগুলোর মধ্যে যদি আমি ভাবি, এটা ধরো তোমার সান, এটা যদি তোমার একটা আর্থ হয়, এদের মধ্যে কি আছে? এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, অর্থাৎ মহাকর্ষ বল। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু বেশ কিছু সিমিলারিটিসও আছে। এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। কয়েকটা আমি ৩ টে করে সাদৃশ্য, ৩ টে বৈসাদৃশ্য বুঝিয়ে দিলাম। এটা মনে রাখবে। আরো কিছু জিনিস তোমাদের বইয়ে থাকবে। এটা একবার পড়ে নিয়ে তোমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারতে যাবে এইটা কি সাদৃশ্য এবং কিসের পরিচয়। ঠিক আছে? আরেকটা কি? প্রতিটা ইলেকট্রনের ভর এবং ভরবেগ এক। আমরা জানি ইলেকট্রন তো একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। ইলেকট্রনের ভর কিন্তু সবসময়ই সমান। যা ইলেকট্রন যে কক্ষপথেই থাকুক কিছু। কিন্তু গ্রহগুলির সবসময় আলাদা ভরে এবং ভরবেগে। ভর মানে তার ভরবেগ আলাদা, তাই তো? তাহলে সেটাও একটা ওদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই তো? ঠিক ভাই। তাহলে রাদারফোর্ডের মডেল যেমন আমরা কম্পিউটিং মডেল করেছিলাম, এই রাদারফোর্ডের মডেলেরও কিছু ত্রুটি আছে। কি, কি ত্রুটি? প্রথম ত্রুটিটা হচ্ছে স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। এবং এই ত্রুটিটা কিন্তু রাদারফোর্ড বলেননি। এটা বলেছিলেন রাদারফোর্ডের একদম আবার এই দেখো আগে যেরকম বললাম রাদারফোর্ড হচ্ছে থমসনের স্টুডেন্ট। থমসনের স্টুডেন্ট হচ্ছে রাদারফোর্ড। তার স্টুডেন্ট হচ্ছে নিলস বোর। তো উনি নিলস বোর খুব একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ রাদারফোর্ড। তিনি প্রথম বললেন যে রাদারফোর্ডের যে অ্যাটম সেটা হাইলি আনস্টেবল হবে। কেন? যে তড়িৎ চৌম্বক
যে তরঙ্গ তত্ত্ব, ওই তরঙ্গের যে তরঙ্গ তত্ত্ব সেটা কি বলে? যে কোনো একটা যদি আধানগ্রস্ত কণা একটা যদি ত্বরণের সাথে যদি ওটা ঘুরতে থাকে, তাহলে ওটা ক্রমাগত একটা হচ্ছে একটা এনার্জিটাকে বিকিরণ করতে, ঠিক আছে? ক্রমাগত এনার্জিটাকে বিকিরণ করবে। তো যত এনার্জিটাকে বিকিরণ করবে, তত হচ্ছে তাহলে ওর কক্ষপথটা আরো ছোট হয়ে আসবে। কারণ এনার্জি যত কমে যাবে তত ছোট হতে আসবে এবং একটা সময় গিয়ে ও হচ্ছে এরকম যত ধরো এখান থেকে ঘুরছিল, ওই এনার্জি এরকম এনার্জিটা বেরিয়ে আসছে, এনার্জি এমিট হচ্ছে। এনার্জি যত এমিট হচ্ছে তত ওর কক্ষপথটা ছোট হতে একটা সময় এখানে নিউক্লিয়াসে জুড়ে যাবে। তাহলে ওটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস ইলেকট্রন। নিউক্লিয়াস খারাপ হয়ে যাবে, অ্যাটম একসঙ্গে জুড়ে যাবে, কোলাপস করে, তাহলে এটা হবে না। তো ওটাই বললেন যে ম্যাক্সওয়েলের ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্ব অনুসারে তরঙ্গযুক্ত কোনো চার্জ বা কিছু তবে শক্তি বিকিরণ করতে হবে এবং এই বিকিরণ শক্তি যদি ইলেকট্রন, এই বিকিরণ শক্তিটা ইলেকট্রন গতি থেকে আসে। অর্থাৎ এই শক্তি যত হারাবে তাহলে কক্ষপথটি ধীরে সংকুচিত হবে এবং সেটা এক টাইমে হয়ে যাবে এবং হিসেব করে উনি দেখালেন যে একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াস তৈরি হতে মাত্র 10⁻⁻8 সেকেন্ড সময় লাগবে। আমরা জানি anything to the power 9 মানে কি? ন্যানো। তবে মানে প্র্যাকটিক্যালি 10⁻9 মানে এটা হচ্ছে কত? 10 ন্যানো সেকেন্ড। মানে কিছু না, জাস্ট আল্ট্রা ফাস্ট একটা প্রসেস। 10 ন্যানো সেকেন্ডে ওটা হচ্ছে একটা ইলেকট্রনের বলা, সেগুলি কিন্তু বাস্তবিক তাই হয়। আমরা জানি পরমাণুগুলোর অস্তিত্ব আছে। তাহলে পরমাণুর অস্তিত্ব থাকতোই না যদি এই জিনিসটা হতো। মানে এটা একটা রাদারফোর্ডের খুব বড় ত্রুটি। এটাই মেইন। আরেকটা কি ত্রুটি? উনি কিন্তু পজিশন অফ ইলেকট্রন মানে ইলেকট্রনগুলো বললেন যে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে থাকবে। কিন্তু ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন কেমন হবে? কোথায় কতগুলো থাকবে? কিভাবে হবে? সেই জিনিসটা নিয়ে কিছু বলতে পারলেন না এবং ইলেকট্রনের এনার্জিও এটা নিয়েও কোনো কথা কিন্তু রাদারফোর্ড বলতে পারেন। রাদারফোর্ডের মডেল আমরা যেমন জানতে পারলাম। রাদারফোর্ডের মডেলে কি বুঝলাম? রাদারফোর্ডের মডেল হচ্ছে যে প্রধান, আমি এবার পুরো জিনিসটাকে যে সাম আপ করি। রাদারফোর্ডের মডেলটা কি? এরকম একটা নিউক্লিয়াস ছিল যার মধ্যে কিনা তোমার পজিটিভ চার্জ পার্টিকেল আছে এবং একে কেন্দ্র করে এরকম কক্ষপথগুলো যে ঘুরছে ইলেকট্রন গুলো, সেটা হচ্ছে ওনার মডেল ছিল। কিন্তু যেখানে বুঝতে পারা গেল না যে কোথায় কটা ইলেকট্রন থাকবে বা তাদের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, সেটা বুঝতে পারা গেল না। এটা হচ্ছে লিমিটেশন এট দ্য সেম টাইম স্টেবিলিটিটাও ব্যাখ্যা হলো না। নিউট্রালিটি ব্যাখ্যা হচ্ছে কিন্তু স্টেবিলিটি ব্যাখ্যা হচ্ছে না, ঠিক আছে? তাহলে সেইটা হচ্ছে এখান থেকে আলাদা করে অনেক এই জিনিসটারই প্রবলেম। নিলস বোরই কিন্তু আবার পরবর্তীকালে করেছিলেন। নিলস বোর যে মডেলটা প্রপোজ করেন সেটাকেই বলা হয় বোর অ্যাটমিক মডেল। তো আমরা একবারে বোর অ্যাটমিক মডেলই করবো। কিন্তু বোর অ্যাটমিক মডেলে যাওয়ার আগে তোমরা যদি বইয়ে দেখো, বইয়ে আমরা বেশ কয়েকটা অ্যাটমিক টার্ম আমাদেরকে জানতে হবে। এই যে এতবার বারবার আমরা লিখছি যে 1H1 বা এরকম লিখে ফেললাম যে 16O8, এগুলো কি? এখানে কি লাগে? এখানে কি থাকে? এটা কিছু এরকম অ্যাটমিক টার্মস আমাদের জানা দরকার। তাহলে আজকে আমরা ওই অ্যাটমিক টার্মস গুলো জেনেই আজকে ক্লাসটাকে শেষ করবো। তাহলে অ্যাটমিক টার্মসটা দেখে নিন। অ্যাটমিক টার্মস এর মেইন জিনিস যেটা আছে সেটা হলো অ্যাটমিক নাম্বার, বা যেটাকে বাংলায় বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। বাংলায় যেটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক আমি লিখে রেখেছি এবং সেটাকে মূলত জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটার মানে কি বলছে? নাম্বার অফ প্রোটনস কন্টেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট। তাহলে কি বলছে? যে একটা যে কোনো মৌলের নিউক্লিয়াসে যে কটি প্রোটন, সেই নাম্বার অফ প্রোটনের সংখ্যাটাই তো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা জেড দিয়ে এটাকে প্রকাশ করা হয়। সেটা আমি লিখে রেখেছি অ্যাটমিক নাম্বার জেড ইজ ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। এবং আমরা কি জানি, যদি নিউট্রালিটি প্রিন্সিপাল ইউজ করি, অর্থাৎ পরমাণু আধানবিহীন আমরা জানি, সেই ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে অবশ্যই নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন টিল নাও? এনি কোশ্চেন? এনিওয়ান? হ্যালো? ওকে, ওকে, probably some interaction is there. ওকে, তো আমি যেটা বলছিলাম যে অ্যাটমিক নাম্বার যেটা কি, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, তো নাম্বার অফ ইলেকট্রনস ইন আ নিউট্রাল অ্যাটম, ঠিক আছে? এই দুটো হচ্ছে সমান। এটা হলো অ্যাটমিক নাম্বার। সেকেন্ড যেটা কি? সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে নিউক্লিয়ন্স।
আরেকটা অ্যাটমিক টার্ম। এটা টার্ম হিসেবে মানে এখানে আইপিএস নাম দরকার থাকা কিন্তু জেনে রাখা উচিত। তো প্রোটন আর নিউট্রনস আমরা জানি কিসে থাকে? প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই যে দুটো জিনিস একসঙ্গে, এই যে নিউক্লিয়াসটাকে কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলসকে একসাথে ওদেরকে নিউক্লিয়ন্স বলা হয়। বলে প্র্যাকটিক্যালি ইলেকট্রনস বাইরে আর এখানে হচ্ছে নিউক্লিয়াস। কিছু না, একটা জাস্ট তুমি ভাবতে পারো যে একটা টার্ম। হচ্ছে প্রথম কি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার জেনে রাখার দরকার নিউক্লিয়াস এবং মাস নাম্বার কি, যে টোটাল এই যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন আছে সেই দুটো যোগফলটা, যতগুলো নিউট্রন যোগ করে দিলেই সেটাই হচ্ছে তোমার মাস নাম্বার। অর্থাৎ তুমি যদি ভাবো যে একটা নিউক্লিয়াসের মধ্যে কতগুলো, একটা প্র্যাকটিক্যালি একটা নিউক্লিয়াসে কটা নিউক্লিয়ন্স প্রেজেন্স আছে, মানে ইলেভেন প্রোটন মিলে একটা নিউক্লিয়াসে যতগুলো নাম্বার অফ নিউক্লিয়ন্স প্রেজেন্ট আছে সেটাই হচ্ছে মাস নাম্বার। এটা ইম্পর্টেন্ট যে মাস নাম্বার এ ইজ ইকুয়ালস টু জেড প্লাস এন, হচ্ছে নাম্বার অফ নিউট্রন। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বের করতে পারি, নিউট্রন নাম্বার অফ এ মানে এটি নিউট্রন সংখ্যা আমি ভাবি সেটা কত হবে, এ মাইনাস জেড হবে। অর্থাৎ ভর সংখ্যা বা মাস নাম্বার যেখান থেকে যদি পরমাণু করে বিয়োগ করে দিই তাহলে আমি চলে আসবো ওই জিনিসটা। ঠিক আছে, এখন আমরা ঠিকই বুঝে গেলাম এ জেড এবং নিউক্লিয়াস বুঝলাম। এবারে একটা অ্যাটমকে কিভাবে তুমি প্রকাশ করবে, আইইউপিএসসি যেভাবে প্রকাশ করতে বলে সেটা হচ্ছে এইটা। এখানে তোমার এক্স হচ্ছে একটা অ্যাটম, এক্স হচ্ছে অ্যাটম, এ হচ্ছে তোমার মাস নাম্বার এবং জেড হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার। অর্থাৎ তুমি যে কোনো একটা এক্স লিখবে, এইখানে তার জেড থাকবে, এখানে তার এ থাকবে। ধরো আমি এখন হাইড্রোজেনের কথা বলছি, হাইড্রোজেনের অ্যাটমিক জেড কত, জেড ইজ ইকুয়ালস টু 1। হাইড্রোজেনে কটা নিউট্রন থাকে আমরা জানি, 0 নিউট্রন থাকে। অর্থাৎ এ কত হলো তোমার জেড প্লাস এন ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ আমি হাইড্রোজেনকে কিভাবে লিখবো, এখানে এইচ লিখবো যেটা কেমিক্যাল সংকেত, ওইখানে মাস নাম্বার সেটাও 1, তার হচ্ছে এ নাম্বার কোনো পরমাণু পরমাণু সেটা হচ্ছে 1, তাহলে 1 এইচ 1। যদি আমি অক্সিজেনের কথা ভাবি, যদি আমি অক্সিজেনের কথা ভাবি, অক্সিজেনের পরমাণু পরমাণু কত, অক্সিজেনের পরমাণু পরমাণু 8 আমরা জানি। এবং একটা জিনিস সবসময় বলে রাখছি আমি বারবার, যে 1 থেকে 20 বা 30 হলে খুব ভালো হয়। এই অবধি সমস্ত মৌলের নাম এবং পরমাণু পরমাণু এটা কিন্তু মনে রাখতেই হবে। নাহলে কিন্তু অক্সিজেন বললেই যেন আমার মাথায় চলে আসে পরমাণু পরমাণু 8। ওর নিউটন সংখ্যা কত, আমি ধরো আমি জানি বলে তোমাকে বলে দিলাম, ওটা হলো 8। তাহলে আমি কিভাবে লিখবো, প্রথমে আমি বের করে নেবো এ, দ্যাট ইজ ইকুয়ালস টু জেড প্লাস এন ইজ ইকুয়ালস টু বলতো 8 প্লাস 8 মানে 16। তাহলে অক্সিজেনের সংকেত ও, এখানে কত পরমাণু পরমাণু 8 আর এখানে লিখবো 16। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, বোঝা গেছে আশা করি। তাহলে এইভাবে আমি পরমাণু সংখ্যা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, একটা জাস্ট কোশ্চেন দেখে নি, কি কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেনটা তোমাকে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস ইন ব্রোমিন অ্যাটমের কথা বলেছে, ব্রোমিন অ্যাটমের এটা। তাহলে আমরা কি জানি, এনিথিং এক্স জেড আর এ। তাহলে এটাকে যদি আমি এটার সঙ্গে ইকুয়েট করি তাহলে আমি কি পাবো, এ ইজ ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম 8 আর জেড ইজ ইকুয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে আমার 35। তাহলে আমার কি করে প্রোটন জেড ই সমান হয়ে গেলাম আমার প্রোটন, তাই তো। এরপরে কি বলেছে, নাম্বার অফ নিউট্রন, এ মানে আমি কি জানি জেড প্লাস এন, অর্থাৎ আমি এন সমান কি বের করবো, এ মাইনাস জে, অর্থাৎ কত আসবে 80 মাইনাস 35 করে গেল 5, 45, অর্থাৎ নিউটন সংখ্যা চলে এলো। আর কি বলেছে, ইলেকট্রন আমরা কি জানি, নিউট্রাল যদি একটা জিনিস হয় তাহলে নিউট্রাল হলে তার নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। অর্থাৎ এই যে মৌলটা, এই যে মৌলটা তার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার, নিউট্রন সব আমরা জানতে পেরে যাবো এইভাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো আর একটা কোশ্চেন করে তারপর আমরা এগোবো। কি বলেছে,
দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড নিউট্রনস ইন এ নিউট্রাল স্পিসিস, মাথায় রাখতে হবে এটা বারবার, নিউট্রাল স্পিসিস আর বোথ ইকুয়াল টু 8, অ্যাসাইন দ্য প্রপার সিম্বল টু দ্য স্পিসিস। ঠিক আছে, কি বলেছে তোমাকে? নাম্বার অফ ইলেকট্রন বলে নিয়েছে, কত বলেছে? 8। নাম্বার অফ নিউট্রনও বলেছে, নাম্বার অফ নিউট্রন বলে দিয়েছে, এটা কত বলেছে? সেটাও বলে দিয়েছে 8। আর কি বলেছে? নিউট্রাল স্পিসিস। দেখো এই কনসেপ্টটা লাগাতে হবে। নিউট্রাল স্পিসিস মানে কি? নাম্বার অফ প্রোটন is equals to ইলেকট্রন। অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন যদি 8 হয় তাহলে আমি ডিরেক্টলি লিখে দেবো নাম্বার অফ প্রোটন, অর্থাৎ সেটা কি? নাথিং বাট জেড। অর্থাৎ আমি কি পেয়ে গেলাম? জেড ইজ ইকুয়ালস টু 8, এন ইজ ইকুয়ালস টু 8। তাহলে এ কি হবে? জেড প্লাস এন, অর্থাৎ 8 প্লাস 8, অর্থাৎ হলো 16, তাই তো? তাহলে আমি কিভাবে লিখবো? এক্স আর জেড এন, তাহলে আমি এটা সমান আমি কি লিখবো? এক্স আর আর 16। এবার দেখো বারবার বলেছি, জেড যদি কারোর 8 হয় তাহলে সেটা 8 মূলত তোমাকে নাম দেন থাকবে, এটা লিখলে কিন্তু এটা অর্ধেকটা কোশ্চেনেরই উত্তর হয়েছে। পরে এই 8 সমান যে অক্সিজেন, সেটা তোমাকে জানতে হবে, এবং সেটা তুমি ওই 1 থেকে 20 অব্দি অ্যাটলিস্ট যদি মুখস্থ না করো মৌলগুলো, তাহলে কিন্তু এই কোশ্চেন তুমি করতে পারতে না। তাহলে এটা এক্স আর থাকবে না, আমি যখন লিখে দেবো উত্তরটা কি, বুঝে গেল? তাহলে এখানে সবকিছুই লিখতাম, আমি ইউজ করতে পারলাম, এবং বাকি যে শেখার জিনিসটা যেটা আমরা এতক্ষণ ধরে শিখেছি সেটাকেও আমরা ইউজ করতে পারলাম। ঠিক আছে? তাহলে আরেকটা কোশ্চেন তোমাদেরকে, জাস্ট কোশ্চেনটা বলে রাখি, দ্য নাম্বার অফ ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন এ স্পিসিস আর ইকুয়াল টু 8, 18, 16 এবং 16। তো এখানে বলেছে যে প্রপার সিম্বল দিতে। তবে এটা একদম এনসিইআরটির বই থেকে এই কোশ্চেনটা ওঠানো। তো আমি চাইবো যে তোমরা এটাকে না, মানে বই না দেখে এটাকে সলভ করার চেষ্টা করো। তো তোমাদেরকে এটা হোমওয়ার্ক, এজ এ হোমওয়ার্ক তোমরা ধরে রাখতে পারো। তো পরবর্তী ক্লাসে আমরা এইখান থেকে আবার ডিসকাশন শুরু করবো এটা সলভ করে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা এখানে অবধি, আজকের ক্লাস এখানে অবধি। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে। তো আমি আচ্ছা, এনি কোশ্চেন? So today class is over. Any question? Anybody?